আমরা ফিলিস্তিন সম্পর্কে জানি, ইসরায়েল রাষ্ট্রের বর্বরতার ইতিহাস সম্পর্কে জানি, কিন্তু কিভাবে ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনের উপর জুলুম নির্যাতন করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে তা সম্পর্কে অনেকেই খুব কম জানি। আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব কিভাবে শুরু হয় ফিলিস্তিন ইসরায়েলের দ্বন্দ্ব, কাদের মদতে ইহুদিরা আরব ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনিদের সঠিক ইতিহাস জানা প্রত্যেক মুসলমানের জন্য অতীব জরুরি। ফিলিস্তিনের ইতিহাস অনেক পুরানো, ইহুদি ধর্মের মতোই অনেকটা, তবে নব্য ইসরায়েলি দখলদার যেমনটা দাবি করে তেমনটা নয়। মুসা আলাইহি ওয়াসাল্লাম প্রচারিত ধর্মীয় আদর্শ আর দখলদার ইসরায়েলিদের ইহুদিবাদ এক নয়। ইহুদিবাদ মূলত একটি রাজনৈতিক মতবাদ যা ধর্মীয় ইহুদিদের সবাই সমর্থন করেনি। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে ইহুদিরা পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়েছিল। ইহুদিরা সবসময় নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করত। যে দেশে বসবাস করত সে ওই দেশের সামগ্রিক সমস্যা সম্পর্কে কোনো চিন্তা করত না। এই জন্য ইহুদিদের সাথে কোনো দেশের স্থানীয় জনসাধারণের কখনো একাত্মতা গড়ে ওঠেনি, বরং বিভিন্ন সময় যে দেশে বসবাস করত সেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হতো। 19 শতকের শেষ দিকে ইহুদিদের আচরণ অতিষ্ঠ হয়ে অন্যান্য ইউরোপীয় জাতিগোষ্ঠী ইউরোপ থেকে ইহুদিদের বিতাড়নের প্রক্রিয়া শুরু করে। ইউরোপ থেকে ইহুদিদের তাড়িয়ে অন্য অঞ্চলে পুনর্বাসনের জোরাল দাবি ওঠে। ইহুদি বিতাড়নের এই ক্রমবর্ধমান দাবি ও প্রতিক্রিয়ার মুখে ইহুদিদের পুনর্বাসনের জন্য নানা ধরনের প্রচেষ্টা শুরু হয়। ইউরোপের এমন পরিস্থিতি সামাল দিতে ইহুদিরা নিজেদের একটি আবাসভূমি খুঁজতে থাকে যেখানে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারে। শুরুতে ইহুদিদের পৃথক রাষ্ট্রের জন্য ফিলিস্তিনকে ভাবাও হয়নি, বরং তাদের পুনর্বাসনের জন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গা নিয়ে আলোচনা করা হয়। যেমন 1903 সালে ষষ্ঠ ইহুদিবাদী কংগ্রেসের সময় উগান্ডা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সম্ভাব্যতা আলোচনা করা হয়েছিল, যা উগান্ডা স্কিম বা উগান্ডা পরিকল্পনা নামে পরিচিতি লাভ করে। পরিশেষে ইহুদিদের চোখ পড়ে আরব ভূখণ্ডে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিরা ফিলিস্তিনে এসে বাসা বাঁধতে থাকে। তাদের সংখ্যা ক্রমই বাড়ে। সবকিছুর মূল উদ্দেশ্য আরব ভূখণ্ড দখল করে একটি আবাসভূমি গড়ে তোলা। 19 শতকের শেষের দিকে ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্য তথা উসমানীয় সাম্রাজ্যের অংশ। তখন ফিলিস্তিনের মোট জনসংখ্যা 97% ছিল মুসলমান ও খ্রিস্টান এবং ইহুদি ছিল মাত্র 3%। 1905 থেকে 1914 সাল পর্যন্ত ফিলিস্তিনের ইহুদিদের সংখ্যা ক্রমই বেড়ে যায়। পরবর্তী 30 বছরে ব্রিটেনের সহযোগিতায় 6 লাখ ইহুদিকে ইউরোপ থেকে ফিলিস্তিনে প্রবেশ করানো হয়। 20 শতকের শুরুর দিকে অটোমান সাম্রাজ্য ক্রমই দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে ইউরোপীয় শক্তিগুলো ফিলিস্তিনে তাদের প্রভাব বাড়ায়। ব্রিটিশ সরকার স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ নামায়। অন্যদিকে ফিলিস্তিন ভূখণ্ডে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ইহুদিদেরও গোপনে আশ্বাস দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতন হলে ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ব্রিটেন ও ফ্রান্সের দখলে। ফিলিস্তিনে দলে দলে অভিবাসী ইহুদি আসতে থাকে। বিরোধিতা সত্ত্বেও সেখানে বসতি গড়ে তোলে। 1918 সালে ব্রিটেনের সহযোগিতায় হাগানা নামের একটি বাহিনী তৈরি করা হয়। প্রথম দিকে হাগানা বাহিনীর কাজ ছিল ইহুদিদের কাজে সহযোগিতা করা। পরবর্তীতে তারা সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়। ফিলিস্তিনিদের বাড়িঘর ক্যাতকামার দখল করাই ছিল হাগানা বাহিনীর প্রধান কাজ। বর্তমান ইসরায়েলি সেনাবাহিনী সেই হাগানা বাহিনীর পরিবর্তিত রূপ। এরপর 1920, 1921, 28, 29 ও 1936 সালে আরবদের সঙ্গে ইহুদিদের সংঘর্ষ হয়। এতে হতাহতর ঘটনা ঘটে। 1933 সালে অ্যাডলফ হিটলার জার্মানির ক্ষমতা এলে ইহুদিদের উপর নিপীড়ন শুরু হয়। সেখানকার ইহুদিরা পালিয়ে ফিলিস্তিনে চলে আসে। ফিলিস্তিন ভূখণ্ড ইহুদিদের তৎপরতা আরও বেড়ে যায়। ব্রিটিশ শাসন ও ইহুদি দখলদারিত্বের বিরুদ্ধে 1936 থেকে 1939 সালে সংগঠিত হয় আরব বিদ্রোহ। ওই বিদ্রোহ দমন করা হয়, নিহত হয় 5,000 আরব। 1947 সালে 29 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে পৃথক ইহুদি ও আরব রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাব অনুযায়ী ইহুদিরা মোট জনসংখ্যার 1/3 হয়েও ফিলিস্তিন ভূখণ্ডের 57% পায়, আর ফিলিস্তিনিরা নিজেদের মাতৃভূমি হয়েও পায় মাত্র 43%। তবে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রটির উত্তর পশ্চিম সীমানা অমীমাংসিত রাখা হয়, যাতে ইহুদিরা ভবিষ্যতের সীমানা আরও বাড়াতে পারে। এভাবে অবৈধ ও অযৌক্তিকভাবে জাতিসংঘের প্রস্তাবের মধ্য দিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলেও উপেক্ষিত থেকে যায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। এই সিদ্ধান্তের পর ফিলিস্তিনি ইহুদিদের অত্যাচার আরও বেড়ে যায়।
ইহুদি জঙ্গি সন্ত্রাসী দলগুলো জোর জবরদস্তি করে মুসলমানদের ঘরবাড়ি দোকানপাট দখল করে নিতে থাকে। জাতিসংঘের এই প্রস্তাব গ্রহণ করার মাত্র 100 দিনের মধ্যে 17,000 ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করা হয়। 1948 সালের 12 মে রাত 12:01 ইহুদি নেতারা ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করে। এর মাত্র 10 মিনিট পরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দান করে। তারপর সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেন ইসরায়েলকে স্বীকৃতি দান করে। ইসরায়েলকে স্বীকৃতি দানের পর দিনেই 1948 সালে আরব দেশগুলির সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে আরবরা পরাজিত হয়। উপরন্তু প্রস্তাবিত আরব রাষ্ট্রের একটা বড় অংশ দখল করে নেয় ইসরায়েল। ফিলিস্তিনের যে অংশ দখল করতে পারেনি সে অংশ মিশর ও জর্ডান ভাগাভাগি করে নেয়। গাজা উপত্যকা চলে যায় মিশরের অধীনে, আর জর্ডান পায় পশ্চিম তীর। যুদ্ধে ফিলিস্তিনের 500টি গ্রামের মধ্যে 400টি জনশূন্য করে ফেলে ইসরায়েল। শরণার্থী হয়ে পড়ে 7.5 লাখ ফিলিস্তিনি। আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর আশকারায় দিন দিন বেপরোয়া হয়ে ওঠে ইসরায়েল। 60-এর দশকে পারমাণবিক বোমার মালিক বনে যায় তারা। দখলদারি ও বর্বরতার ব্যারোমিটার বাড়তে থাকে। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের একগুয়ামি ও নৃশংসতায় ফিলিস্তিনে রক্তগঙ্গা বইতে থাকে। আরব ইসরায়েলের মধ্যে 1956, 1967, 1973 সালে আরও 3টি যুদ্ধ হয়। এতে ফিলিস্তিনের ভাগ্যে দুর্ভাগ্য ছাড়া আর কিছু জুটেনি। মুক্তি সংগ্রামের লক্ষ্যে 1964 সালে প্রতিষ্ঠা হয় ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা PLO। 1968 সাল থেকে 2004 সাল পর্যন্ত ইয়াসির আরাফাত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান। তিনি ফিলিস্তিনের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল ফাতার নেতাও ছিলেন। ইসরায়েলের অত্যাচার সহ্য করতে করতে অবশেষে ফিলিস্তিনিরা 1987 সালে শুরু করে প্রথম ইনতিফাদা, যার অর্থ জেগে ওঠা। 1988 সালের 15 নভেম্বর PLO এর নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু তখন পর্যন্ত তাদের দখলে কোনো ভূখণ্ড ছিল না। 1993 সাল পর্যন্ত প্রথম ইনতিফাদা কার্যকর ছিল। 2000 সালে শুরু হয় দ্বিতীয় ইনতিফাদা। এটিও শেষ হয় 2008 সালে। ইসরায়েলি দখলদারের অবসান ঘটিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করতে 1987 সালে প্রতিষ্ঠা হয় হামাস। তাদের রাজনৈতিক ও সামরিক শাখা রয়েছে। 2007 সালে ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ফিলিস্তিনের 2 অংশ পশ্চিম তীর ও গাজা চলে যায় 2টি দলের নিয়ন্ত্রণে। সেই থেকে মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফাতা পশ্চিম তীর, খালেদ মেশালের নেতৃত্বে হামাস গাজা শাসন করছিল। দীর্ঘ প্রতীক্ষার পর 2012 সালের 29 নভেম্বর জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি পায় ফিলিস্তিন। এর আগে তারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পর্যবেক্ষক ভূখণ্ড হিসাবে যোগ দিত, কিন্তু এখনও সদস্য নয় এমন পর্যবেক্ষক রাষ্ট্র। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই রায়কে সার্বভৌম ফিলিস্তিনের জন্মসনদ বলে অভিহিত করেছেন। 2007 সাল থেকে অবরুদ্ধ গাজা উপত্যকা। ফিলিস্তিন ভূখণ্ড ইসরায়েলের সর্বশেষ হামলার সূত্রপাত হয় 2023 সালের 7 অক্টোবর। ওই দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। হামাস হামলার জবাবে ওই দিনে গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। নরকীয় হামলায় অবরুদ্ধ গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজায় গত 15 মাসে ইসরায়েলি হামলায় অন্তত 46,707 জন নিহত হয়েছে। এর মধ্যে শিশু 18,000। এর অর্থ হলো যুদ্ধ চলাকালে গাজার মোট জনসংখ্যার প্রতি 50 জনের একজন নিহত হয়েছে। এছাড়াও গাজায় চলমান যুদ্ধে এখনও পর্যন্ত অন্তত 1,10,265 জন মানুষ আহত হয়েছেন। অর্থাৎ গাজায় প্রতি 20 জনের একজন যুদ্ধে আহত হয়েছেন। তবে অনেক বিশ্লেষক এবং মানবাধিকার সংগঠন মনে করছে নিহতর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। আর কত রক্ত ঝরলে তাদের ভূখণ্ড স্বপ্নের স্বাধীন রাষ্ট্র ধরা দেবে, তা এখনও অজানা। অন্যদিকে USA এবং পশ্চিমা দেশগুলোর মদদে দিন দিন আরও বেপরোয়া হয়ে যাচ্ছে ইসরায়েল।